দিনাজপুর সরকারি সিটি কলেজের উদ্যোগে জুম ভিত্তিক অনলাইন শিক্ষা পাঠদান কার্যক্রমে তোমাদেরকে স্বাগতম। হ্যাঁ, তো প্রথমে আমরা একটু দেখি আমরা হোক এই যে সরলরৈখিক পদ্ধতি হচ্ছে এরকম। কালকের বিষয়গুলো হচ্ছে এরকম সরলরৈখিক পদ্ধতি। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয় যে প্রক্রিয়া সেটা হচ্ছে বার্ষিক অবচয় সমান সমান মোট ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। আর নিচে হচ্ছে কি অনুমিত আয়ুষ্কাল বা আনুমানিক আয়ুষ্কাল। ঠিক আছে, মোট ক্রয় মূল্য নির্ণয় করতেছিলাম। মোট ক্রয় মূল্য ছিল যে অঙ্কটা ছিল, তার মোট ক্রয় মূল্য ছিল 5,50,000। আর ভগ্নাবশেষ মূল্য মানে 8 বছর পর যে মূল্যে বিক্রি হতো এই ভগ্নাবশেষ মূল্যটা ছিল 60,000। এটা দেওয়াই ছিল। অনুমিত আয়ুষ্কালও দেওয়া ছিল 8 বছর। এইভাবেই এটা অবচয় বের করতে গেলে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় বের করতে গেলে এই সূত্র অবলম্বন করতে বার্ষিক অপচয় পাওয়া যাবে। আর আমরা জানি সরলরৈখিক পদ্ধতিতে প্রত্যেক বছরের অপচয় সমান, অর্থাৎ এখানে যেহেতু 8 বছর আছে, 1 থেকে 8 বছরের অবচয় একই হবে কত করে, প্রত্যেক বছরই হবে 61,250 টাকা। বোঝা গেছে সরলরৈখিক পদ্ধতি? জি স্যার। হ্যাঁ, সমস্যা জি আছে? স্যার, বোঝা গেছে। আর কোনো সমস্যা আছে সরলরৈখিক পদ্ধতিতে? এখানে না কেউ স্যার। এখানে কেউ এই জায়গাটায় কেউ অবশেষযোগ্য মূল্য লিখে অবশেষযোগ্য মূল্য লেখা যাবে। জি স্যার। অবশেষযোগ্য মূল্য সমান সমান মোট ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। হ্যাঁ, এটাও রাখি। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, রাহুল চৌধুরী। জি স্যার। শোনা যাচ্ছে না? আচ্ছা, তারপরে দেখো এই যে ক্রমহ্রাসমানটা এটা ছিল এরকম ছিল, এটা পূর্বের আলোচনা ছিল। ঠিক আছে, এটা কি স্ক্রিনশট প্রয়োজন আছে? কালকে মনে হয় নিতে পারো। স্যার, কালকে স্ক্রিনশট নিতে পারিনি। আচ্ছা, তাহলে আমি একটু অঙ্কটা ধরতেছি, সাথে সাথে এটাও ধরতেছি। হ্যাঁ, তাহলে একটু স্ক্রিনশট একটু নিয়ে নাও। ওকে স্যার। হ্যাঁ, এই যে একটু নাও, স্ক্রিনশট নিয়ে নাও এটা। হ্যালো, স্যার আসসালামু আলাইকুম। ক্লাস নিচ্ছি, একটু পরে ফোন দিচ্ছি। হ্যাঁ, হ্যালো। স্যার আসসালামু আলাইকুম। টাকা নিয়ে এসছি। আমি একটু ক্লাস নিচ্ছি তো, একটু পরে ফোন দিচ্ছি। এটা স্ক্রিনশট হয়েছে। হ্যালো। জি স্যার। আচ্ছা, স্ক্রিনশট যেহেতু এটা হয়ে গেছে, এবার এটা সলিউশনটা নেব। এই সলিউশন গুলো এরকম। হ্যাঁ, এটা একটা স্ক্রিনশট নেও, স্ক্রিনশট নিয়ে নিতো। হয়েছে, এটা স্ক্রিনশট হয়েছে। ডান স্যার। স্যার আগেটা একবার দেখান স্যার। এটা আরেকজন কে আছে? আচ্ছা, নাফিস আহমেদ। আচ্ছা, আগেটা একবার দেখান স্যার। দেখাচ্ছি। আর হৈমন্তী চৌধুরীকে কি পাওয়া যায়? হৈমন্তী চৌধুরী, হৈমন্তী কি কথা শোনা যায়? হৈমন্তী, কথা শোনা যায় না? আচ্ছা, ঠিক আছে। দেখো এই যে এর আগেরটা হচ্ছে অঙ্ক সহ, এটা স্ক্রিনশট হয়ে গেছে। আচ্ছা, আর এটা হচ্ছে খ নাম্বার, এটা হ্যাঁ জি স্যার। হয়ে গেছে। দেবপ্রিয় সরকার, মাইক্রোফোনটা মিউট করে রাখতে হবে, যখন কথা বলবা তখন আনমিউট করে দিবা। ওকে।
রাহুল চৌধুরী শোনা যায়? ওকে স্যার। জি স্যার। আচ্ছা, এদিকে কে আছে? নাফিসা আহমেদ আর রুহুল আমিন। রুহুল আমিন। স্যার আমি রুহুল আমিন কলেজের। ও আচ্ছা আচ্ছা, জি ঠিক আছে। হৈমন্তী চৌধুরী, ঠিক আছে, শোনা যায়? হৈমন্তী চৌধুরী। আচ্ছা দেখো, আজকে আমরা নতুন আরো কিছু নিয়ম শিখবো, ঠিক আছে? চলো যাই নাকি? তোমরা রেডি? নতুন নিয়ম শিখবো কিছু। আমরা একটা অঙ্ক একটু করে নিই, ওই অঙ্কটার সাথে আমরা আজকে এই পদ্ধতিটার সাথে শিখবো কিভাবে জাবেদা করতে হয়, প্রয়োজনীয় জাবেদা, এবং কিভাবে প্রয়োজনীয় খতিয়ান বা অবচয় হিসাব বা পঞ্জীকৃত অবচয় হিসাব করতে হয়, সেই সাথে এগুলো আয় সারাংশ বিবরণীতে কিভাবে হিসাবভুক্ত করা হয় এবং আয় আয় বিবরণীতে কিভাবে হিসাবভুক্ত করা হয়, এবং সেই সাথে এগুলো উদ্বৃত্ত পত্রে কিভাবে হিসাবভুক্ত করা হয়, সেই বিষয়গুলো দেখবো। আচ্ছা, ঠিক আছে? তাহলে রেসপন্স করতে হবে, হ্যাঁ ঠিক আছে? বুঝতে না পারলে আমাকে অবশ্যই জানাতে হবে। ওকে ওকে। রাহুল চৌধুরী, ওকে স্যার। দেবপ্রিয়া সরকার, নাফিস আহমেদ। স্যার জি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেবপ্রিয়া সরকার। দেবপ্রিয়ার মনে হয় একটু নেট স্লো। আচ্ছা যাই হোক, জি স্যার। হয়ে যাবে, এর মধ্যেই চলে আসবে। হ্যাঁ। তাহলে আমরা একটা অঙ্ক করি, হ্যাঁ আরেকটা অঙ্ক তৈরি করে অঙ্কটা সলিউশন করি। ধরো 1 জানুয়ারি, হ্যাঁ 1 জানুয়ারি 2018 সাল, হ্যাঁ 18 সাল তারিখে তারিখে সাকিব ট্রেডার্স ট্রেডার্স 80,000 টাকা মূল্যর একটি মেশিন ক্রয় করে, ঠিক আছে? মেশিনটির আয়ুষ্কাল মেশিনটির আয়ুষ্কাল 10 বছর, ঠিক আছে? মেশিনটির আয়ুষ্কাল হচ্ছে 10 বছর, এবং ভগ্নাবশেষ মূল্য বলা হচ্ছে 20,000 টাকা, ঠিক আছে? এরকম একটা অঙ্ক, এইটুকু জায়গায় বুঝতে কারো অসুবিধা? স্যার একটু মোবাইলটা ঘুরে ধরেন। আমরা ভালো নেই। এভাবে ধরবো? জি স্যার ঠিক আছে। এতটুকু জায়গা বুঝতে কারো অসুবিধা? না স্যার। আচ্ছা, এবার আসো আমরা নাম্বারে করব ক্রমহ্রাসমান, বা এটার নাম দ্বৈত ক্রমহ্রাসমান, একই দ্বৈত ক্রমহ্রাসমান পদ্ধতিতে 2018 ও 2019 সালের অবশ্যই নির্ণয় করো, ঠিক আছে? 2018 অথবা 2019 সালের অবশ্যই নির্ণয় করো। বোঝা গেছে? ক্রমহ্রাসমান তার মানে 2 বছরের অবশ্যই জানতে চাচ্ছি। 6 নম্বরে হচ্ছে প্রয়োজনীয় জাবেদা দাও। প্রয়োজনীয় জাবেদা দাও। প্রয়োজনীয় জাবেদা চাইছে। ক নম্বরে হচ্ছে অবশ্যই ও পুঞ্জীভূত অবশ্যই হিসাব তৈরি কর। এতটুকু কারো বুঝতে অসুবিধা?
আশা রাখি নাই। স্যার ক এবার নাম্বারটা আমরা একবার বল। ক্রমহ্রাসমান বা দ্বৈত ক্রমহ্রাসমান পদ্ধতিতে 2018 ও 2019 সালের অবস্থায় নির্ণয় করতে হচ্ছে। বুঝা গেছে? 19 সাল তো আপনি ক্রমহ্রাসমান, বললেন না স্যার। হ্যাঁ 19 সাল তো কোনটা? আপনার ওখানে দেওয়া নাই। যে দেওয়া 19 সালে দেওয়া অবশ্যই বলছি। দেওয়া তো নাই, সেটাও তো বের করতে হবে কিভাবে, সেটা তো আমি দেখাবো। জি স্যার। দেওয়া তো নাই, অনেক কিছুই দেওয়া থাকবে না, অনেক কিছুই দেওয়া থাকবে না, কিন্তু কিভাবে করতে হয় সেটা তো দিন। জি স্যার। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এরপরে আসি আমরা অপচয় নিয়ে। ধরো এখানে যদি অপচয় হার থাকতো 10% বা 20% বা 15%, তাহলে কিন্তু আমরা ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে যে অপচয় হারটা যে আমাদের প্রথমে বের করতে হয়, সেটা কিন্তু আমাদের আর বের করতে হইতো না। বুঝা গেছে? যেহেতু এখানে হার দেওয়া নাই অঙ্কের মধ্যে, তাহলে আমাদেরকে অবশ্যই হারটা বের করে নিতে হবে। যদি হার দেওয়া থাকে তাহলে কিন্তু আমাদের আর হার বের করতে হবে না, ডিরেক্ট শুধু এটার উপর অবশ্যই কিভাবে কাটবো সেটা করতে হবে। যেহেতু আমাদের এখানে অবশ্যই হার দেওয়া নাই, সেহেতু আমরা প্রথমেই কি করব, অবশ্যই হারটা আগে বের করবো, তারপরে অবশ্যই গুলো কাটবো। ঠিক আছে? তাহলে ক্রমহ্রাসমান পদ্ধতিতে ক নাম্বার করতেছি আমরা, এতে অবচয় নির্ণয়। ঠিক আছে, তাহলে প্রথমেই কি লাগবে, অবচয় হার লাগবে। অবচয় হারের সূত্রটা কি মনে আছে রাহুল? জি স্যার। মনে আছে? জি স্যার, 1 1 ভাগ আয়ুষ্কাল আয়ুষ্কাল ইন্টু 2 ইন্টু 100। গুণ 2 গুণন 100। গুড, এটা হচ্ছে অবচয় হার নির্ণয় করার সূত্র, ক্রমহ্রাসমান বা দ্বৈত ক্রমহ্রাসমান যে পদ্ধতি। বোঝা গেছে? দেবপ্রিয়া বুঝে গেছে? নাফিস বোঝা গেছে? হৈমন্তী বোঝা জি স্যার। গেছে? আচ্ছা, তাহলে এটাতে আয়ুষ্কাল দেখো, আয়ুষ্কাল এই অঙ্কের মধ্যে কত ছিল, 10 বছর ছিল না? 10 বছর ছিল না? তাহলে আমরা 10 করবো ইন্টু 2 জি স্যার। ইন্টু 100। তাহলে আমরা আবার ক্যালকুলেটরে যাই, তাহলে 1 ভাগ 10 ইন্টু 2 ইন্টু 100 কত হয়? 20% স্যার। 20%। এটা যদি দেওয়া থাকতো 10%, 5%, 20%, তাহলে আমরা সেটা নিয়ে করতাম। এবার আমরা কি করব, অবচয় নির্ণয় করব, মানে 2018 সালের অবচয়। এটা ছক আকারেও বের করা যায়, এটা এভাবে বের করা যায়। যদি ছক চাই তাহলে অবশ্যই ছক আকারে অবচয়। আর 2019 সালের অবস্থা না, যেহেতু 18-19 বলছে, 19 সালের অবচয়। তাহলে 18 সালের অবচয়টা আমরা কিভাবে বের করবো? সূত্রটা হচ্ছে মোট ক্রয় মূল্য ইনটু অবচয় হার। মোট ক্রয় মূল্য, মোট ক্রয় মূল্য ইনটু অবচয় হার, এটা হচ্ছে সূত্র। তাহলে এখানে মোট ক্রয় মূল্য কত ছিল, এই মেশিনের মোট ক্রয় মূল্য কত? 80,000 স্যার। এই মেশিনের মোট ক্রয় মূল্য 80,000 টাকা, অন্য কোনো আনুষঙ্গিক খরচ নাই, যার কারণে এটার মোট ক্রয় মূল্য হচ্ছে 80,000। ঠিক আছে, 80,000 ইন্টু অবচয় হার কত, 20%। 20% না? জি তাহলে স্যার। 80,000-এর উপর 80,000-এর উপর কত পার্সেন্ট? 20%, কত হয়? 16,000 স্যার। 16,000। তাহলে এটা হচ্ছে 2018 সাল বা প্রথম বছরের অবস্থায় কত, 16,000 টাকা। বুঝা গেছে? বুঝা গেছে 16,000 টাকা কিভাবে আসছে? নাফিস আহমেদ, দেবপ্রিয়া? জি স্যার। আচ্ছা, এবার আমরা 2019 সালের অবস্থাটা বের করব। জি স্যার। যেহেতু
যেহেতু ক্রমহ্রাসমান জের পদ্ধতি বা দ্বৈত ক্রমহ্রাসমান জের পদ্ধতি ফলো করতেছি, সেজন্য কিভাবে পরের বছরের অবস্থাটা বের করতে হয় সেটা দেখি। এখানে পরের বছরের অবস্থাটা বের করতে গেলে যে মোট যে ক্রয় মূল্যটা ছিল, মোট ক্রয় মূল্য কত ছিল? ৮০,০০০ টাকা। ৮০,০০০ টাকা না? জি স্যার। এখান থেকে ওই প্রথম বছরের অবচয়টা আমরা বাদ দিব। অবচয় কত? ১৬,০০০ টাকা। তাহলে কত হয়? 16,000 টাকা। হ্যাঁ, জি স্যার। স্যার ৬৪,০০০। 64,000 টাকা। কিন্তু কত পার্সেন্ট? 20% ইন্টু 20%। বুঝা গেছে? বুঝা গেছে? জি জি স্যার। স্যার। জি স্যার। তাহলে কত হয় এবার দেখো। 12,800। ৬৪,০০০ 12,800। 20%। এটা হচ্ছে 12,800। 12,800। আচ্ছা, আমাকে একটু তৃতীয় বছরের অবস্থায় বের করে দেখাও তো। তৃতীয় বছরের অবস্থায় কত? একটু দেখাও তো আমাকে, বলো তো। তৃতীয় বছরের অবস্থাটা কত? স্যার তৃতীয় বছরের অবস্থা হবে 10,240। গুড। নাফিস কত হবে? স্যার একটু করতেই থামেন। করো করো। দেবপ্রিয়া কত হবে? নূরবানু আক্তার আখি শোনা যাচ্ছে? 13,440 স্যার। কত? 13,440। আচ্ছা। আর 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 কে? দেবপ্রিয়া কত? নূরবানু আক্তার আখি শোনা যায়? দেবপ্রিয়া কত হবে? স্যার আমার আচ্ছা এটা দেখ, ঠিক আছে? না এটা ঠিক নাই। নাফিস আহমেদ, এটা ঠিক নাই। ধরো যে আমরা 2019 তো এবার 2020 সালের বের করবো, যদিও অঙ্কের মধ্যে বলা নাই 20 সালের অবস্থায় বের করবো। সালের অবস্থায় তো কিভাবে করব? এই যে 64,000 টাকা আমাদের বের হয়েছে না? জি স্যার। হ্যাঁ, এই জি 64,000 স্যার। টাকা আগে থেকে যে প্রথম বছরে বাদ দিয়ে বের করছি, এই 64,000 থেকে আবার 12,800 বাদ দিব। বুঝা গেছে? এই যে জি 64,000 মাইনাস 12,800 ইন্টু 20%, তাহলে হবে 10,240। বুঝা গেছে? হুম, বুঝা গেছে? জি স্যার। নাফিস বুঝা গেছে? 10,000 কত বলেন স্যার? জি স্যার। 10,240। বুঝা গেছে না? হুম। এবার আমরা আসবো কোনটাতে? ক নাম্বার হয়ে গেছে, এবার আসবো জি আমরা খ নাম্বারে। স্যার। তার অসুবিধা? এবার আসবো আমরা খ নাম্বারে। প্রয়োজনীয় জাবেদা দাও। জি, কেউ কিছু বলতেছো? বলো। কারো প্রশ্ন? আচ্ছা, এবার আমরা আসবো প্রয়োজনীয় জাবেদা দেখাও। প্রয়োজনীয় জাবেদা গুলো কিভাবে দিতে হয়? তাহলে আমরা প্রয়োজনীয় জাবেদার জন্য প্রথমেই আমরা কি করব? জাবেদার একটি ঘর করব। জাবেদার ঘর সম্বন্ধে তো তোমাদের আইডিয়া আছেই।
প্রয়োজনীয় জাবেদা দেখাও, ধরো যে প্রয়োজনীয় জাবেদা দাও 2 বছরের, 2 বছর। হ্যাঁ, 2 বছরের আমরা প্রয়োজনীয় জাবেদা দাও 2 বছরের। হ্যাঁ, 1 বছর না, 2 বছরের প্রয়োজনীয় যাবে। এবং তাহলে আমরা সেগুলো করে অবশ্যই পুঞ্জীভূত অবশ্যই হিসাব তৈরি করে, এটাও 2 বছরের হিসাব করে করো। ঠিক আছে? তাহলে জাবেদার জন্য প্রথমেই কি লাগে? একদম লাগে না? বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা দেখবেন। এটা কি? তারিখ, তারপর হচ্ছে হিসাব, শিরোনাম ও ব্যাখ্যা। তারপর এটা কি? খতিয়ান পৃষ্ঠা। তারপর কি? ডেবিট টাকা, ক্রেডিট। ঠিক আছে? এটা কি ছিল? সাব্বির ট্রেডার্স, সাকিব ট্রেডার্স এর জাবেদ। ঠিক আছে, এভাবে আমরা জাবেদার ঘর আগে করে নিই। তারপর 2000 কত সাল ছিল? 18 সাল। তার মানে জানুয়ারির মাসের 1 তারিখে আগে শুরু হবে। কি জন্য শুরু হবে? কি জন্য শুরু হবে? কারণ জানুয়ারি মাসে মেশিনটি প্রথমেই ক্রয় করা হয়েছে, এজন্যই মেশিনের একটা আগে জাবেদা দিতে হবে মোট এখানে 3টা। প্রত্যেক বছরের জন্য জাবেদা দিতে হবে 3টা। যদি নতুন করে মেশিন না কেনা হয় তাহলে জাবেদা দিতে হবে পরবর্তী বছরের জন্য 2টা। বুঝা গেছে? শুধু যে বছর মেশিন কেনা হবে সেই বছরের জাবেদা হবে 3টা, এবং পরের বছর যদি মেশিন কেনা না হয় তাহলে তার জন্য জাবেদা হবে 2টা। তাহলে কি হবে? হ্যালো, কারো প্রশ্ন আছে? না স্যার। তো এখানে যে বলো। 18-19 সালে এই দুইটারে কি জাবেদা দিয়ে তারপর করতে হবে নাকি? হ্যাঁ 18-19 সালে এই দুইটা কি জাবেদা হবে? হ্যাঁ, আর কি 18 এবং এটা 19 2 খতিয়ান বছর, স্যার, 2 খতিয়ান বছরের সিস্টেম জাবেদা। হবে? বুঝি নাই, 2 বছরের জাবেদা চাইছে, প্রয়োজনীয় জাবেদা না, দেখাও 2 বছর। না স্যার, খতিয়ানও করতে হবে নাকি এটা বলতেছি। আর খতিয়ানও চাইছে তো, এই যে অপচয় এবং পুঞ্জীভূত অপচয় হিসাব জানতে চাইছে। ও আচ্ছা, ঠিক আছে। তো আমরা আগে জাবেদা করি। হ্যাঁ, তো আমরা আগে 2018 সালের জাবেদা করি। তাহলে 18 সালের যেহেতু আমরা মেশিনটা ক্রয় করছি, তাহলে কি হবে? মেশিন যদি ক্রয় করা হয় তাহলে জাবেদা কি হয় বলো তো? ক্রয় মেশিন হিসাব, হিসাব ডেবিট। ক্রেডিট, হ্যাঁ, ডেবিট। কোন হিসাব ডেবিট? ক্রয় হিসাব ডেবিট। মেশিন হিসাব ক্রয় হিসাব কে বললো? ক্রয় হিসাব মেশিন হিসাব স্যার, ডেবিট স্যার। মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। গুড। ক্রয় না, এটা হচ্ছে মূলধন জাতীয় হিসাব, যার কারণে সম্পদ আসবে, সম্পদের নাম আসবে। মেশিন ও হিসাব ডেবিট, আর নগদ টাকা চলে যাচ্ছে নগদান হিসাব ক্রেডিট। হ্যাঁ, নগদ টাকায় মেশিন ক্রয় করা হলো, নগদ টাকায় মেশিন ক্রয় করা হলো। কত টাকায় ক্রয় করছিলাম? 80,000 টাকা। তাহলে হয়ে গেছে, এটার জাবেদা হয়ে গেল। এখন এটার সাথে সাথে অবচয় এবং পুঞ্জীভূত অবচয়ের জাবেদা দিতে হবে। বুঝা গেছে? অবচয় আর পুঞ্জীভূত অবচয়ের জাবেদা। যেহেতু আমরা অবচয়ের জাবেদা দিব, তারিখটা হয়ে যাবে ডিসেম্বর 31। ডিসেম্বর 31, ঠিক আছে? 31। ডিসেম্বর জি স্যার।
তাহলে ডিসেম্বর 31 হয়ে যাবে। তাহলে অবশ্যের জাবেদাটা কি? অবশ্যের জাবেদা মনে আছে? অবশ্যই স্যার, স্যার অবশ্যই ডেবিট পুঞ্জীভূত অবশ্যই হিসাব থেকে। অবশ্যই হিসাব ডেবিট না স্যার, আর পুঞ্জীভূত ডেবিট পুঞ্জীভূত অবশ্যই। পুঞ্জীভূত পুঞ্জীভূত হিসাব। অবশ্যই অবশ্যই হিসাব। ক্রেডিট। ঠিক আছে, অবশ্যই হিসাব ভুক্ত করা হলো। তাহলে আমার প্রথম বছরের অবশ্যই কত বেরিয়েছিল? 2018 সালের 2018 সালের অবশ্যই কত বেরিয়েছিল? 16,000 না? 16,000। তাহলে এই জি 16,000 স্যার। আমরা নিয়ে যাব। তাহলে এখানে হবে 16,000, এখানে হবে 16,000। এখন এই অবশ্যই হিসাবটাকে বন্ধ করতে হবে। অবশ্যই হিসাবটাকে কি করতে হবে? বন্ধ করতে হবে। শুধু অবশ্যই হিসাবটাকে বন্ধ করতে হবে। বুঝা গেছে? অবশ্যই হিসাবটাকে যদি বন্ধ করতে হয় তাহলে কি দিয়ে করব? আয় জি সারাংশ। স্যার। আয় সারাংশ, আয় সারাংশ হিসাব ডেবিট। যেহেতু অবশ্যই হিসাবকে বন্ধ করতে হবে তাহলে অবশ্যই কি কি করতে হবে? ক্রেডিট করতে হবে। অবশ্যই হিসাব ক্রেডিট। হ্যাঁ, স্যার এখান থেকে আয় বিবরণী দেওয়া যাবে? আয় বিবরণীর থেকে আয় সারাংশটাও বেটার। ও আচ্ছা। তাহলে এখানে আমরা লিখব অবশ্যই হিসাব বন্ধ করা হলো। আয় সারাংশ হিসাব দিয়ে বন্ধ করা হলো। ঠিক আছে, তাহলে কত টাকা? এই 16,000টাই আবার বন্ধ করব। তাহলে 2018 সালের প্রয়োজনীয় জাবেদা আমাদের শেষ। বুঝা গেছে? জি স্যার। এবার আসি আমরা 2019 সাল, যেহেতু আমাদের 2 বছরের জানতে চাইছে। এবার আসি আমরা 2019 সাল। 2019 সালে যখন আমরা আসব তখন এখানে একটা বিষয় লক্ষণীয় আছে। 2019 সালে কি আমরা আবার নতুন মেশিন ক্রয় করছি? না স্যার। তাহলে যেহেতু নতুন মেশিন ক্রয় করে নেই তাহলে মেশিনের জাবেদা দেওয়ার প্রয়োজনীয়তা নাই। তাহলে কার জাবেদা হবে? শুধু অবশ্যই জাবেদা হবে। তাহলে আমরা এখানে লিখবো ডিসেম্বর 31, ডিসেম্বর 31 অবশ্যই জাবেদা দিব আর অবশ্যইটাকে বন্ধ করব। তাহলে এখানে হবে অবশ্যই হিসাব, অবশ্যই হিসাব ডেবিট আর পুঞ্জীভূত অবশ্যই হিসাব ক্রেডিট। তাহলে 2019 সালে অবশ্যই কত ছিল? 12,800। 12,800। তাহলে এখানে লিখবো 12,800, এখানে লিখবো 12,800। এই অবশ্যইটাকে বন্ধ করব কিভাবে? আয় সারাংশ হিসাব ডেবিট, আয় সারাংশ হিসাব ডেবিট আর কি? অবশ্যই হিসাব হিসাব ক্রেডিট। ঠিক আছে, কত টাকা? এই যে 12,800 টাকা। 12,800, 12,000। এই হচ্ছে প্রয়োজনীয় জাবেদা। এটা বুঝতে কারো অসুবিধা? না স্যার। এই না স্যার। প্রয়োজনীয় জাবেদা বুঝতে কারো অসুবিধা? কোন রকমের প্রবলেম? না স্যার। না স্যার। এই প্রয়োজনীয় জাবেদাটা মাথায় রাখতে হবে। এই প্রয়োজনীয় জাবেদা থেকে কি করতে হবে? আমাদেরকে অবশ্যই হিসাব বা পুঞ্জীভূত অবশ্যই হিসাব তৈরি করতে হবে। সময় একটু সীমিত, তোমরা কি এটা স্ক্রিনশট দিবা না তুমি অন্যটা করাবো? স্ক্রিনশট দিলে একটু তাড়াতাড়ি নিতে হবে, এটা একটু স্ক্রিনশট ঠিক আছে। টিচার হয়েছে। জি স্যার। তারপরে এটা একটু নাও। এবার আমরা এখানে বলছে না অবশ্যই পুঞ্জীভূত অবশ্যই হিসাব তৈরি করো, এটাও ধরো যে 2 বছরের চাইছে, জানতে চাইছে তৈরি করো 2 বছরের অবশ্যই আর পুঞ্জীভূত হিসাব অবশ্যই তৈরি করতে বলছে। তাহলে হিসাব যেহেতু 2 বছরে, তাহলে এটা কি হবে? এটা হবে খতিয়ান। এটা হবে
খতিয়ান তৈরি করতে হবে। ঠিক আছে, তাহলে এই যে খতিয়ান তৈরি করার যে ছকটা, এটা তো মনে আছে সবারই। গ নাম্বার করতেছি। জি স্যার। এখানে অবচয় হিসাব লিখবো, অবচয় হিসাব লিখবো। ছক মনে আছে? এখানে জি কি স্যার। হবে? এখানে তারিখ হবে, তারপরে কি তারিখ, হবে? বিবরণ হবে, তারপরে কি হবে? বিবরণ, সূত্র বা ডেবিট ক্রেডিট, জাবেদা পৃষ্ঠা হবে, তারপরে জাবেদা কি হবে? একটা আছে ডেবিট ডেবিট ক্রেডিট। টাকা, একটা আছে ক্রেডিট টাকা, আর একটা কি হবে? ব্যালেন্স। জি ব্যালেন্সের মধ্যে কি স্যার। থাকবে? ডেবিট ব্যালেন্স, ক্রেডিট ব্যালেন্স। ডেবিট ক্রেডিট। হ্যাঁ, তারিখ, বিবরণ, এটা সূত্র বা জাবেদা পৃষ্ঠা, এটা হচ্ছে ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এটা হচ্ছে ব্যালেন্স, এটা হচ্ছে ডেবিট, এটা হচ্ছে ক্রেডিট। ঠিক আছে, তাহলে আমরা জাবেদা থেকেই করি, যেহেতু আমাদের জাবেদা দেওয়াই আছে, তাহলে আমরা জাবেদা থেকেই এই অবচয় হিসাবটা করি। তাহলে আমরা 18 সালটাই আগে করি, 2018 সাল। কোথায় আছে দেখো, অবচয় হিসাব কোথায় আছে? 2 নম্বরে আছে, অবচয় হিসাব ডেবিট আর পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। তাহলে এখানে আসবে, এখানে স্যার। কি আসবে তাহলে? ডিসেম্বর 31, ডিসেম্বর পুঞ্জীভূত, 31 আসবে কি? পুঞ্জীভূত। পুঞ্জীভূত, জি স্যার। পুঞ্জীভূত অবচয়। অবচয় হিসাব অবশ্যই কত টাকা আসবে? ডেবিট, ডেবিট দিকে আছে, অবশ্যই ডেবিট দিকে টাকা বসবে 16,000। 16,000 টাকা। ব্যালেন্সটাও হবে ডেবিট 16,000। ঠিক আছে, টাকা। আর 2018 সালের আর কোথায় আছে? আবার আছে অবচয় স্যার। হিসাব। এখানে কি আছে? আয় সারাংশ হিসাব আছে। তাহলে অবচয় হিসাব এবার ক্রেডিট আছে, তাহলে ডিসেম্বর 31 এখানে কি লিখবো? আয় সারাংশ হিসাব লিখবো, আয় সারাংশ। আয় সারাংশ এবার কি আছে? অবশ্যই দেখো এবার আছে ক্রেডিট, তাহলে টাকাটাও যাবে ক্রেডিট। কত টাকা? 16,000 টাকা। তাহলে এখানে কি আর বসার দরকার আছে? এখানে আর বসার দরকার নাই। তাহলে ডেবিট ক্রেডিট কি হয়ে গেল? নীল। ব্যালেন্স হয়ে গেল নীল। ঠিক আছে, এই জন্য আর বসার দরকার নাই। ঠিক আছে, এবার সেম ভাবে 2019টা করব। 18 সালটা শেষ, এবার 2019টা করব। 19টারও সেম একই আছে। তোমরা এরকম করে পুঞ্জীভূত অবচয়টা করবা। ঠিক আছে, বাড়ির কাজ থাকবে। তাহলে আমি এবার 19টা বসাই। জি স্যার। এখানে তো অবচয় হিসাব ডেবিট, তাহলে আবার পুঞ্জীভূত আসবে, পুঞ্জীভূত অবশ্যই। যেহেতু অবশ্যই ডেবিট আছে কত টাকা? নীল হয়ে যাবে স্যার। 12,800 টাকা। তাহলে ব্যালেন্স কত হবে? 12,800। 31 ডিসেম্বর। আবার হচ্ছে ডিসেম্বর 31 কি হবে? আয় সারাংশ হবে, আয় সারাংশ। আয় সারাংশ কত আছে? ক্রেডিট, যেহেতু এখানে দেখো আয় অবশ্যই হিসাব ক্রেডিট আছে, ওই জন্য ক্রেডিট পাশে যাবে 12,800, ব্যালেন্স তাহলে 0। এই হচ্ছে অবশ্যই হিসাব। স্ক্রিনশট দিয়ে নাও। তাহলে এভাবেই তোমরা পুঞ্জীভূত অবচয়টা করবা। বুঝা গেছে? জি স্যার। জি স্যার। আতিক আহমেদ বুঝা গেছে? জি স্যার। রাহুল চৌধুরী বুঝা গেছে? জি স্যার। হৈমন্তী বুঝা গেছে? দেবপ্রিয় সরকার বুঝা গেছে? জি স্যার। তাহলে পরবর্তী ক্লাসে এটা কিভাবে আয় বিবরণীতে যায় এবং আর্থিক অবস্থা বিবরণীতে যায় আমরা সেগুলো শিখবো। আজকের মতো এখানেই সমাপ্ত। ভালো থাকবা।